আধুনিক সভ্যতার অগ্রগতি ক্রমশই শিখর ছুঁয়ে ফেলছে। গ্লোবালাইজেশন ও পপুলেশনের ফলে বাড়ছে মানুষের ভালো থাকার চাহিদা। ফলে আমাদের চারপাশে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। আজকাল শুধু মহানগর নয়, নগর ছাড়িয়ে শহরতলি, ছোট মিউনিসিপ্যালিটি বা মফস্বলেও একের পর এক বহুতল গড়ে উঠছে, যা আজকের দিনে একটি দেশের বা রাজ্যের উন্নতিকে অনেকখানি বিচার করে। কিন্তু দাঁড়ান, একটু ভাবুন, আমাদের আশেপাশে যেসব ফ্ল্যাট তৈরি হচ্ছে সেগুলো কি সবই ভালো? সেগুলি কি লিগাল? আর তার মধ্যে কোনটি বা আইনিভাবে বৈধ জমির উপর তৈরি করা হচ্ছে? ফ্ল্যাট কেনার সময় বিল্ডার বা ব্রোকার আপনাকে সঠিক টাকার বিনিময়ে ফ্ল্যাটের সঠিক পরিমাপ প্রদান করছে তো? আপনি ঠকে যাচ্ছেন না তো? যদি আপনার মনে এইসব প্রশ্ন জাগছে, তবে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ফ্ল্যাট কেনার সময় কোন বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন এবং বিল্ডারের কাছ থেকে কোন জিনিসগুলি জেনে নেবেন। আমরা আমাদের চ্যানেলে একটি রিয়েল এস্টেট সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আপনি ফ্ল্যাট কেনার সময় সমস্ত খুঁটিনাটি তথ্যগুলি জানতে পারবেন। তাই সমস্ত নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। সো লেটস স্টার্ট। আপনি আজকালকার দিনে ফ্ল্যাট কেনার সময় বিজ্ঞাপনে বিল্ড আপ এরিয়া, কার্পেট এরিয়া কিংবা সুপার বিল্ড আপ এরিয়া ইত্যাদি টার্মগুলো নিশ্চয়ই দেখেছেন। আদতে এই সব টার্মগুলির ওপরেই আপনার ফ্ল্যাটের দাম ও আপনার ফ্ল্যাট কেনার বুদ্ধিমত্তাকে চেনা যায়। আমরা এক এক করে এই টার্মগুলি জেনে নেব। প্রথমেই একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে রেরা বা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অথরিটি আসার আগে ইন্ডিয়াতে কার্পেট এরিয়া পরিমাপ করার কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। ফলে বিভিন্ন বিল্ডার নিজের ইচ্ছামতো দাম ঠিক করত। 2016-তে এই নিয়ম চালু হওয়ার পর গভর্নমেন্ট থেকে কার্পেট এরিয়ার একটি নির্দিষ্ট ডেফিনেশন ঠিক করে দেয়, যাতে আপনি বুঝতে পারেন যে ফ্ল্যাটের কোন অংশটা কার্পেট এরিয়ার মধ্যে পড়ে। আমরা একটা প্ল্যানের মাধ্যমে কার্পেট এরিয়াকে বিস্তারিতভাবে জেনে নেব। কার্পেট এরিয়া ক্যালকুলেশন করার জন্য আমরা 2 BHK অ্যাপার্টমেন্টের একটা নির্দিষ্ট ফ্লোরে দুটো ফ্ল্যাটের একটা প্ল্যান নিয়েছি। এই প্ল্যানটার মাধ্যমে কার্পেট এরিয়ার মধ্যে কোন অংশগুলি পড়ে আর কোন অংশগুলি পড়ে না তা আমরা সহজে বুঝে নিতে পারবো। এই প্ল্যানটির মধ্যে এক্সটার্নাল ওয়াল, ইন্টারনাল ওয়াল, এন্ট্রান্স গেট, ব্যালকনি এবং বিভিন্ন রকমের রুম যেগুলি কার্পেট এরিয়ার মধ্যে পড়ে কিংবা পড়ে না সেগুলি সবিস্তারে দেখানো হয়েছে। যেমন বেডরুম, কিচেন, টয়লেট, ডাইনিং রুম এগুলি কার্পেট এরিয়ার মধ্যেই পড়ে, সেই সঙ্গে পড়ে ইন্টারনাল ওয়ালও। কিন্তু ব্যালকনি বা কমন এরিয়া কিংবা স্টেয়ারকেস এগুলি কার্পেট এরিয়ার মধ্যে কখনোই ক্যালকুলেশনে আসে না। তাও আমরা একবার রিক্যাপ করে দেখে নিই যে কার্পেট এরিয়ার মধ্যে কোন অংশগুলি ইনক্লুড থাকে। কার্পেট এরিয়ার মধ্যে লিভিং রুম, বেডরুম, ডাইনিং রুম, ড্রেসিং রুম ইত্যাদি ইনক্লুড থাকে। টয়লেট এবং কিচেন অর্থাৎ রান্নাঘর এবং বাথরুমও কার্পেট এরিয়ার মধ্যেই থাকে। স্টোর রুম, যেটা শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হবে, সেটি কার্পেট এরিয়ার মধ্যে ধরা হয়। এছাড়া বাড়ির ইন্টারনাল ওয়াল অর্থাৎ বাড়ির ভেতরের দেয়ালগুলিও কার্পেট এরিয়ার মধ্যেই থাকে এবং কাপবোর্ড এরিয়া অর্থাৎ লিন্টেল লেভেলের আলমারি হিসেবে যেটি ব্যবহার করা হয় সেটিও কার্পেট এরিয়ার মধ্যে থাকে। এরপর দেখে নেব কার্পেট এরিয়ার মধ্যে কোন অংশগুলি ধরা হয় না। প্রথমেই এক্সটার্নাল ওয়াল বা বাড়ির বাইরে মেন দেওয়াল, সেটি কিন্তু কার্পেট এরিয়ার মধ্যে ধরা হয় না। সার্ভিস শ্যাফট অর্থাৎ মোটর কিংবা পাইপলাইনের বিভিন্ন কাজ, সেগুলিও কার্পেট এরিয়ার মধ্যে ধরা হয় না। কমন এরিয়া যেমন লিফট, এক্সটার্নাল স্টেয়ারকেস, জিম, ক্লাব হাউস ইত্যাদিও কার্পেট এরিয়ার মধ্যে ধরা হয় না। এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো ব্যালকনি, টেরাস কিংবা ওপেন বারান্দা যার ওপর ছাদ নেই, সেগুলি কিন্তু কার্পেট এরিয়ার মধ্যে কখনোই ধরা হবে না। তাই কোনো বিল্ডার যদি আপনাকে ব্যালকনির জন্য টাকা নেয়, সেটি কিন্তু একদমই ইললিগাল। এরপর আমাদের জানা দরকার যে কার্পেট এরিয়া কোথায় এবং কেন ব্যবহার করা হয়। আপনার ফ্ল্যাটের সম্পূর্ণ দাম বা কস্ট নির্ভর করে কার্পেট এরিয়ার ওপরেই। আমরা ফ্ল্যাট কেনার সময় স্কোয়ার ফিট শব্দটি শুনেছি, যেটা কার্পেট এরিয়ার ওপর ভিত্তি করেই আপনার কাছে পেশ করা হয়। বিভিন্ন রকমের প্ল্যান ও মেজারমেন্ট করার জন্য কার্পেট এরিয়া ব্যবহার করা হয়। আপনি নিজের ফ্ল্যাটের মধ্যে যদি কোনো মাইনর ফ্লোরিং ওয়ার্ক বা পিভিসি ফ্লোরিং করতে যান, তবে সেক্ষেত্রে কার্পেট এরিয়া অবশ্যই উপযোগী। কার্পেট এরিয়া কেনার সময় আপনি সবসময় এটি মাথায় রাখবেন যে ব্রোকার বা বিল্ডার অনেক সময় কিন্তু ব্যালকনিকেও কার্পেট এরিয়ার মধ্যে ইনক্লুড করে দেয়, যেটি সম্পূর্ণ ইললিগাল। এবং অবশ্যই কার্পেট এরিয়া দেখে ফ্ল্যাট কেনার সময় আপনি ফিজিক্যাল মেজারমেন্টটিও অবশ্যই করে নেবেন। আশা করি আপনি কার্পেট এরিয়ার কোন কোন অংশগুলি ইনক্লুড ও এক্সক্লুড হবে সেটা বুঝতে পেরেছেন। বিল্ড আপ এরিয়া শব্দটিও হয়তো আপনি অনেক ক্ষেত্রে শুনেছেন,
এর অর্থ হলো কার্পেট এরিয়া ছাড়া আপনি বিল্ডিংটি বা অ্যাপার্টমেন্টটি কতটা অংশ আপনি ব্যবহার করছেন সেটাই হলো বিল্ড আপ এরিয়া। বিল্ড আপ এরিয়া ক্যালকুলেশন করার জন্য আমরা আগের প্ল্যানটি ব্যবহার করেছি। এখানে শুধুমাত্র ইন্টারনাল ওয়ালের সঙ্গে এক্সটার্নাল ওয়ালটাকে ইনক্লুড করা হয় এবং সেই সঙ্গে ব্যালকনিকেও বিল্ড আপ এরিয়ার মধ্যে ধরা হয়। এটাই হলো কার্পেট এরিয়া ও বিল্ড আপ এরিয়ার মধ্যে প্রধান ডিফারেন্স। কিন্তু স্টেয়ারকেস এবং কমন এরিয়া কিংবা লিফট এর অংশগুলি কখনোই কার্পেট এরিয়ার মধ্যে ধরা হয় না। আরেকবার রিক্যাপ করে আমরা দেখে নেব বিল্ড আপ এরিয়ার মধ্যে কোন অংশগুলি ইনক্লুড থাকে। প্রথমত, কার্পেট এরিয়ার সমস্ত অংশই বিল্ড আপ এরিয়ার মধ্যে ইনক্লুড থাকে, শুধু আলাদাভাবে এক্সটার্নাল ওয়ালকে এখানে যোগ করা হয়। এছাড়াও ব্যালকনিও বিল্ড আপ এরিয়ার মধ্যে ধরা হবে এবং সার্ভিস শ্যাফট বা ওয়াটার রিলেটেড কোনো এরিয়া যদি থাকে সেটাও কিন্তু বিল্ড আপ এরিয়ার মধ্যেই ইনক্লুড করা হয়। এরপর দেখে নেওয়া যাক কোন অংশগুলি বিল্ড আপ এরিয়ার মধ্যে ইনক্লুড থাকে না। টেরাস বা ছাদ কিংবা ওপেন বারান্দা সেগুলি কিন্তু কখনোই বিল্ড আপ এরিয়ার মধ্যে থাকবে না। কমন এরিয়া যেমন লিফট, এক্সটার্নাল স্টেয়ারকেস, জিম, ক্লাব হাউস, প্লেগ্রাউন্ড কিংবা পার্ক এগুলিও বিল্ড আপ এরিয়ার মধ্যে কখনোই ইনক্লুড থাকবে না। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে ফ্ল্যাট কেনার সময়। বিল্ড আপ এরিয়া ও কার্পেট এরিয়ার মধ্যে কনফিউশন দূর করতে আমরা এখানে একটি সিম্পল ফর্মুলা ব্যবহার করেছি। যেমন বিল্ড আপ এরিয়া সমান কার্পেট এরিয়া প্লাস ব্যালকনি প্লাস এক্সটার্নাল ওয়ালস প্লাস সার্ভিস শ্যাফট। অর্থাৎ বিল্ড আপ এরিয়ার ক্ষেত্রফল সবসময় কার্পেট এরিয়ার ক্ষেত্রফলের থেকে বেশি হবে। বিল্ড আপ এরিয়ার ভ্যালু ক্যালকুলেশন করার জন্য একটা অ্যাপ্রক্স ভ্যালু ধরা হয়। যেমন বিল্ড আপ এরিয়া সমান কার্পেট এরিয়া প্লাস 10% অফ কার্পেট এরিয়া, অর্থাৎ 1.1 ইন্টু কার্পেট এরিয়া। সবসময় বিল্ড আপ এরিয়া কার্পেট এরিয়ার 1.1 গুণ হয়ে থাকে, এরকম একটা অ্যাপ্রক্স ভ্যালু ধরা হয়। তবে কখনো কখনো 1.12 কিংবা 1.15 পর্যন্ত ধরা হয়ে থাকে। সেটি সম্পূর্ণভাবে একটি দেশের বা একটা মিউনিসিপ্যালিটির রেগুলেশনের উপর ডিপেন্ড করে। তো বিল্ড আপ এরিয়া কোথায় ব্যবহার করা হয় সেটি আমাদের অবশ্যই জানা উচিত। রেরা অ্যাক্ট 2016 থেকে চালু হওয়ার পর প্রপার্টি ট্যাক্স ক্যালকুলেশন করার সময় বিল্ড আপ এরিয়াকেই ধরা হয় এবং বিভিন্ন ধরনের বিল্ডিং কোডস বানানোর জন্য বিল্ড আপ এরিয়া ব্যবহার করা হয়। এরপর আমরা দেখে নেব যে সুপার বিল্ড আপ এরিয়া কী। আপনারা এর আগে জেনে গেছেন কার্পেট এরিয়া ও বিল্ড আপ এরিয়া কী, তাই এটি বুঝতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। আমরা যে প্ল্যানটি আগের বার নিয়েছিলাম বিল্ড আপ এরিয়া ও কার্পেট এরিয়া ক্যালকুলেশন করার জন্য সেটি আরেকবার দেখে নেব। সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে ফ্ল্যাটের সমস্ত অংশ যেগুলি আপনি পার্সোনালি বা অন্যজনের সঙ্গে শেয়ার করে ব্যবহার করছেন সমস্ত টাকাই সুপার বিল্ড আপ এরিয়ার জন্য আপনাকে দিতে হয়। অর্থাৎ এখানে কমন এরিয়া যেমন স্টেয়ারকেস বা লিফটের অংশগুলিও আপনার সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে ধরা হবে। তো এটি হলো সুপার বিল্ড আপ এরিয়া ও বিল্ড আপ এরিয়ার মধ্যে মূল পার্থক্য। অর্থাৎ সুপার বিল্ড আপ এরিয়ার ক্ষেত্রে ভ্যালু অনেক বেশি হয়। তো রিক্যাপ করে যদি বলা যায় যে কোন কোন অংশগুলি সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে পড়ে, তো প্রথমেই যেটা বলে যে বিল্ড আপ এরিয়ার সমস্ত অংশই সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে পড়ে এবং কমন কভার এরিয়া অর্থাৎ যে অংশগুলি ঢাকা থাকে যেমন লিফট, লবি, স্টেয়ারকেস, ক্লাব হাউস, জিম, তো সেগুলি সবই সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে ধরা হয়। তবে এক্ষেত্রে সুপার বিল্ড আপ এরিয়ার কস্ট ওই ফ্ল্যাটে বসবাসকারী সমস্ত রেসিডেন্সিয়াল পরিবার, অর্থাৎ ওই ফ্ল্যাটের মধ্যে যদি 100টি পরিবার থাকে সেই 100টি পরিবারের মধ্যে সুপার বিল্ড আপ এরিয়ার কস্টকে ডিভাইড করে দেওয়া হয়। অর্থাৎ আপনাকে সুপার বিল্ড আপ এরিয়ার টাকা একসঙ্গে শেয়ারে দিতে হবে। তো এরপর দেখে নেব সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে কোন অংশগুলি পড়ে না। ফ্ল্যাটের ছাদ বা রুফ টেরাস কখনোই সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে ধরা হয় না। বিভিন্ন আনকভার্ড এরিয়া অর্থাৎ যে অংশগুলি ঢাকা থাকে না অথচ আপনি সবার সঙ্গে শেয়ার করে ব্যবহার করছেন যেমন গার্ডেন, প্লেগ্রাউন্ড, সুইমিং পুল, পার্ক, কলোনি রোডস ইত্যাদি কখনোই সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে ধরা হয় না। তো এই বিষয়গুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুপার বিল্ড আপ এরিয়ার জন্য একটা ফর্মুলা আমরা এখানে দেখেছি, সেটা হলো সুপার বিল্ড আপ এরিয়া সমান বিল্ড আপ এরিয়া প্লাস কমন কভার্ড এরিয়া। অর্থাৎ যে সমস্ত এরিয়াগুলো আপনি ঢাকা থাকে এবং সবার সঙ্গে শেয়ার করে ব্যবহার করছেন সেগুলি সবই সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যেই ধরা হয়। অ্যাপ্রক্স এরিয়া অফ সুপার বিল্ড আপ এরিয়া বলতে সুপার বিল্ড আপ এরিয়া সমান কার্পেট এরিয়া প্লাস 20 to 40% অফ কার্পেট এরিয়া। অর্থাৎ যদি ভ্যালুটাকে সিম্পলিফাই করে আমরা বলি যে 1.2 থেকে 1.4 ইন্টু কার্পেট এরিয়া। অর্থাৎ কার্পেট এরিয়ার থেকে সুপার বিল্ড আপ এরিয়া বেশ খানিকটা বেশি, তবে এটিও বিভিন্ন জায়গা অনুযায়ী ভ্যারি করে। সুপার বিল্ড আপ এরিয়ার প্রধান ব্যবহার হলো আপনার প্রপার্টির আলটিমেট কস্ট বা ফাইনাল কস্ট সুপার বিল্ড আপ এরিয়ার উপরেই নির্ধারণ করে। সুপার বিল্ড আপ এরিয়ার বাইরে আপনাকে ফ্ল্যাট কেনার সময় একটা পয়সাও বাড়তি দিতে হয় না। এছাড়া বিভিন্ন বিল্ডারের তৈরি ফ্ল্যাটের কম্পেয়ার করতেও সুপার বিল্ড আপ এরিয়া ব্যবহার করা হয়।
অর্থাৎ পুরো ভিডিওটি থেকে এই 3টি টার্মকে নিয়ে আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে দেখা যাক। যেমন ধরুন, আপনি একটি অ্যাপার্টমেন্ট কিনতে গেছেন যার কার্পেট এরিয়া হলো 800 স্কোয়ার ফিট। অর্থাৎ আপনার ফ্ল্যাটটির মূল দাম বা প্রপার্টি প্রাইস এই 800 স্কোয়ার ফিটের উপর নির্ভর করে দিতে হবে। ধরা যাক ফ্ল্যাটটির পার স্কোয়ার ফিট প্রাইস হলো 5,000 টাকা। তাহলে আপনাকে মূল প্রপার্টি প্রাইস বা কার্পেট এরিয়ার জন্য দিতে হবে 5,000 × 800 = 40 লাখ টাকা। এটা শুধুমাত্র আপনি যে প্রপার্টিটুকু নিজে ব্যবহার করছেন তার জন্য, কোনো রকম শেয়ার এরিয়া ছাড়াই। ব্যালকনি ও এক্সটার্নাল ওয়ালের জন্য অর্থাৎ বিল্ড আপ এরিয়ার জন্য আপনাকে 40 লাখের 10% অর্থাৎ 4 লাখ টাকা বাড়তি দিতে হবে। তাই বিল্ড আপ এরিয়া সমেত আপনার ফ্ল্যাটটির দাম হবে 40 + 4 = 44 লাখ টাকা। এই 44 লাখ টাকার ওপরই আপনার প্রপার্টি ট্যাক্স পে করতে হয়। বাকি রইল সুপার বিল্ড আপ এরিয়ার জন্য খরচ, অর্থাৎ যে এরিয়াগুলো আপনি আপনার ফ্ল্যাটের অন্যান্য রেসিডেন্ট বা প্রতিবেশী পরিবারের সঙ্গে শেয়ার করছেন, যেমন লিফট, কমন রুম, ক্লাব হাউস, স্টেয়ারকেস ইত্যাদি। যদি সুপার বিল্ড আপ এরিয়ার ফ্যাক্টর কস্ট 25% হয়, তবে সুপার বিল্ড আপ এরিয়ার জন্য আপনাকে 40 লাখের 25% অর্থাৎ বাড়তি 10 লাখ টাকা দিতে হবে। অর্থাৎ আপনার ফ্ল্যাটটির আলটিমেট কস্ট পড়বে 44 লাখ + 10 লাখ = 50 লাখ টাকা। কিন্তু মনে রাখবেন, আপনাকে প্রপার্টি ট্যাক্স দিতে হবে বিল্ড আপ এরিয়া অর্থাৎ 44 লাখ টাকার ওপর ভিত্তি করেই। আশা করি ফ্ল্যাট কেনার সময় যে বিষয়গুলি খুবই জরুরি তা আপনাকে বোঝাতে পারলাম। আপনি যদি কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া ও সুপার বিল্ড আপ এরিয়া ঠিকঠাক বুঝতে পারেন, তবে ফ্ল্যাট কেনার সময় কোনো বিল্ডার বা ব্রোকারই আপনাকে ঠকাতে পারবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন, এবং রিয়েল এস্টেট সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থাকে তবে সেগুলি নিচের কমেন্ট সেকশনে করুন। আমরা পরবর্তীকালে রিয়েল এস্টেট সিরিজগুলি আলোচনা করতে চলেছি, তাই সমস্ত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন।